শখেতে জায়গা গো, এটা ডাক্তারের গোবিন্দপুর। অসুখ হলে ডাক্তার ভর্তি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো। দোকান পাতা তো বিশেষ নেই দেখছি, বাজার আর কোথায় করবে? অবশেষে এই যে বর সাহেব। ওই বাবু গরিব মানুষ, পোস্ট অফিসের সামান্য চাকরি, পারে এখানে কানে বদলি হয়ে যেতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই, প্রায় ধার কর্য হয়ে যায়। ঋণ শোধ দিতে দিতে না বিশ্বাস ওঠে। নবীনবাবুর গিন্নির স্বামীর উপর হাড়ে হাড়ে চটা। একে তো নবীনবাবুর ট্যাকের জোর নেই, তার উপর লোকটা বড্ড বিনিমুখ আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে। নবীনবাবু যদি রোখা চোখা মানুষ হতেন তবে পারত ওরকম বদলি করতে। বদলির ফলে ছেলেগুলো লেখাপড়ার 12টা বাজছে। আজ এই স্কুল, কাল অন্য স্কুলে বেড়ালে লেখাপড়ার হবেই বা কি করে? এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবরটা পেয়ে গিন্নি বললেন, আমি যাবো না, তুমি যাও, আমি এখানে বাসা ভাড়া করে থাকো। আর বদিনী আমার পোষাচ্ছি না বাপু। নবীনবাবু মাথা চুলকে বললেন, কিন্তু তাতে খরচ তো বাড়বে, তুই কমবে না। ওখানে আমারও তো ব্যবস্থা করতে হবে আলাদা, দুটো এস্টাবলিশমেন্ট টানবো কি করে? সেও যাবো, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি পাবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে। তোমার মতো মেয়ে মতো পুরুষদের পেয়ে তোমাকে দড়ি দিয়ে ঘোড়ায়। এখানে দরখাস্ত নিয়ে অপরালার সঙ্গে দেখা করেছিলাম, তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবেন না, দেখা যাক। বাক্স প্যাঁখড়া গুছিয়ে সপরিবারই এক শীতের সন্ধ্যেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছালেন। বেশ কাপড় গেল। ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে করে এসে তারপর আবার নদী পেরিয়ে আরো ক্রোশ 2 পথ পেরোলে তবে নিত্যানন্দপুর। গঞ্জমন্থন জায়গা, তবে নিরিবিলি, ফাঁকা ফাঁকা। রাত্রিটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলে। পাকা বাড়ি, টিনের চাল, উঠোন আছে, কুয়ো আছে। জায়গাটা ভালোও নয়, মন্দও নয়, ওই একরকম। তবে ভরসা এনেছি আর বারবার ঠাই দাঁড়া হতে হবে না। ওপরওয়ালা নাকি কথা দিয়েছি এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু। তার স্ত্রী অবশ্য নাক সিটকে বললেন, অফিস তো যাই বাবু, এই যে ডাক্তারের গোবিন্দপুর, অসুখ হলে ডাক্তার বলতে পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো। দোকান পাটানো বিশেষ নেই দেখছি, বাজার হাট কোথায় করবে? গোবিন্দবাবু বললেন, বাজার এখান থেকে 1 ক্রোশ, তাও রোজ বসে না, সপ্তাহে 2 দিন হাট। তবে হয়েছে, এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছো? স্কুল একটা আছে মাইন্টার দূরে, কেমন কে জানে। জায়গাটা আমার বিচ্ছিরি বলে এখান থেকে তোমাকে আর বদলি না করতে ওপরওয়ালা সহজে রাজি হয়ে গেছে। এখন মরিয়া আমরা এখানে পৌঁছে। কি আর করা, নিত্যানন্দপুরেই মানুষ গুছিয়ে নিতে হবে আমাদের। প্রথম দিন বাজার করতে 2 ক্রোশ দূরে গিয়ে বেশ দড়ি কেনেন দিয়ে। জিনিসপত্রের দাম বেশ চড়া। প্রত্যন্ত গ্রাম, এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয়ে যায়। জিনিসপত্র তেমন ভালোও নয়, পাওয়াও যায় না সবকিছু। বাজারের হাল শুনে গিন্নি চটলেন, বললেন, আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি দাও বাবু, এই জায়গার মানুষ থাকে মা গো। নবীনবাবু ফাপড়ে পড়লেন। এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন। একদিন সন্ধ্যেবেলা গিন্নি এসে বললেন, ও গো, ফুটি তেলের শিশিটা ভেঙে ফেলেছে, একটা ফোঁটা তেল নেই, আর রাতে রান্না হবে কি দিয়ে? এখন তেল পাবো কোথায়? দেখো না একটু খুঁজে পেতে, অনেক গৃহস্থ বাড়িতে ছোটখাটো জিনিস পাওয়া যায় শুনেছি। অগত্যা নবীনবাবু বেরোলেন। বেশি লোকের সঙ্গে চেনা জানাও হয়নি এখনো। কার বাড়ি যাবেন ভাবছেন। ডান হাতি পথটা ধরে হাঁটছেন। ডান ধারে একটা জঙ্গল মতন আছে। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিকে একটা আলোই যেন জ্বলছে মনে হল। নবীনবাবু কয়েক পা এগিয়ে গিয়ে ঠাকুর করে দেখলেন একখানে ঝাপতোলা দোকান বলেই যেন মনে হচ্ছে। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘরই বটে। দিন দরিদ্র চেহারা হলেও দোকানি। কালো রোগাপানা পন্থীধারী একজন লোক দোকানে বসে আছে, বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বলল, এগে আসুন আসুন। নবীনবাবু খুশি হলেন। আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না। সর্ষের তেলের খোঁজ করতেই লোকটা বলল, আছে তো, ভালো গাড়ির তেল আছে। কত দাম? লোকটা হেসে মাথা চুলকে বলল, দাম তো বেশ চড়া,
তবে আপনার কাছ থেকে বেশি নেব না, ওই 6 টাকা করেই নেন। নবীনবাবু খুবই অবাক হলেন। 2 ক্রোশ দূরের বাজারে তেল 10 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে আনলেন। গিন্নি তেল পরীক্ষা করে বললেন, বাবা এ তো ভালো তেল দিচ্ছ গো, কোথায় পেলে গা? নবীনবাবু বললেন, আরে কাছেই একটা বেশ ভালো দোকানের সন্ধান পেয়েছি, লোকটা বড় ভালো। লোকটা যে সত্যি ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরে। ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল। বলল, আপনাকে অত দামই দিতে হবে না। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, আপনার নামটাই তো জানি না এখনো, কিন্তু কালাচাঁদ নন্দিনী, কালু বলেই কাঁদবে। আপনি কি সব জিনিসই রাখেন কালু বাবু? তবে সন্ধ্যের পরে আসবেন, দোকান খুলবেন, ও সময় আবার চাষবাস দেখতে হয়। 2 দিন পরে গিন্নি হঠাৎ বললে, ওগো আজ একটু পোলাও খাবার বায়না ধরেছে ছেলে মেয়েরা, ঘি আর গরম মশলা লাগবে, এনে দেবে নাকি একটু? কালুর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবু দোনমনা করে গেলেন। কালাচাঁদ বলল, কেন বলেন না, 1 লবণ ঘি আর বাটারি গরম মশলা। দাম দাম তো অনেক, তবে আপনাকে অত দিতে হবে না, 10 টাকা করেই দেবেন। নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন। গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি। বললেন, ওগো দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকার মতন ওকেও পাঠাতে পারবো। তা হ্যাঁ গো, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল, কথায় কথায় নাকি কালাচাঁদের দোকানের কথা বললো, কিন্তু সে তো আকাশ থেকে বললো 7 জন্মেও নাকি কালাচাঁদের দোকানের কথা শুনি। হবে হয়তো, নতুনই খুলেছে, আমি খোঁজ নিয়ে বলবো। 2 দিন পর ফের কালোজিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন, তা হ্যাঁ কালাচাঁদ বাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো? কালাচাঁদ ঘাট আর চুলকে অনেক ভেবে বলল, পতন থেকেই আছে। নবীনবাবুর একটু খটকা লাগলো। দোকান যদি এত পুরনোই হবে তাহলে দাসগিন নিয়ে দোকানের কথা শোনেননি কেন? কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল, এই গায়ে আমার অনেক শত্রু বুঝলেন, লোকের কথায় একদম কান দেবেন না। আচ্ছা আচ্ছা, তাই হোক। পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরই গিন্নি বললেন, হ্যাঁ গো, তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো? খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো দোকানটা খুঁজেই পেল না। পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না, বলল নবীনবাবুর নাকি মাথা ডাইকে আছে। নবীনবাবুর বুকের ভেতর কেমন যেন একটু করে উঠে বললেন, কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কিনা, তাই ওরকম বলে। পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু একথা সে কথার পর কালাচাঁদকে বললেন, আচ্ছা কালাচাঁদ বাবু, আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি। কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল, তা কাউকে পাঠার দরকার কি, আমি নিজেই আসবেন। মানে অন্যরা সব বলছে যে কেউই নাকি এ দোকানের কথা জানে না। কালাচাঁদ তেমনি মৃদু মৃদু হেসে বলে, জানার দরকারই বা কি, আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না। নবীনবাবুর বুকটা একটু দূর দূর করে উঠল। বললেন, হ্যাঁ তা আমি, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দেরও তো কখনো দেখি না, দোকানটা চলে কি করে? কালাচাঁদ বিনীতভাবে বলল, যে একজনের জন্যই দোকান। হ্যাঁ, কালাচাঁদ আসলো। আসবেন আবার। নবীনবাবু চলে এলেন, কিন্তু তারপর আবার পরদিনই গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই। খুব সংকোচের সঙ্গে বললেন, মানে কয়েকটা জিনিস নেবো, একটু ধারে দেবেন? কেন নয়, আমি পরের মাসে মাইনে পেয়ে দিয়ে যাবো। দেবেন এখন? ধারে প্রচুর জিনিস নিয়ে নেন নবীনবাবু। পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বলল, আমার হিসেব হল লেখা আছে, 5 টাকা দিয়ে পাও না, তাও সেটা 2 দিন পরে হলেও চলবে।
আপনি বরং বসুন, একটু সুন্দর কথা কই। টাকা পয়সার কথা এখন থাক। নবীনবাবু খুবই অবাক হলেন। 5 টাকা পাও না বলে কি লোকটা? তিনি অন্তত 150 টাকার জিনিস নিয়েছেন। তো এভাবেই চললো। চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু। মনোহারি জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাকসবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন। মাছ মাংস পাওয়া যেতে লাগলো কালচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি খুশি, নবীনবাবুর মাইনে অর্ধেকের ওপর বেঁচে যাচ্ছে। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো, এই নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা তো আর জমা দেওয়া হয়নি। আর দিও না। হ্যাঁ না, কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো? আমাকে একদিন নিয়ে যাবেন গো। নবীনবাবু শ্বশুর ব্যস্তে বললেন, আরে না না না, তোমাদের কারোর যাওয়ার দরকার নেই। সকলের কি আর সব সয়? গিন্নি চুপ করে গেলেন। নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন।